দর্শক সবাইকে স্বাগত। সংযমের রমজান মাস চলছে, যদিও নিত্যপণ্যের দামে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে সুলভ দামে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রাণী সম্পদ অধিদপ্তর রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে যেসব পণ্য বিক্রি করছে তার জন্য মানুষের চাহিদা অনেক বেশি। তারা চায় বছর জুড়েই এমন ব্যবস্থা থাকুক। আদৌ কি তা করা সম্ভব? এ নিয়ে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। আর আজ আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের তিনজন অতিথি। তার আগে বলবো যে আজকে আমরা আলোচনা করব যে বিষয়, সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশে দুধ মাংসের চাহিদা পূরণ কোন পথে। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন এরই মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান এমপি। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক। স্বাগত আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আরও আছেন এলডিডিপির চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। স্বাগত আপনাকেও। দর্শক, আমরা আলোচনাটা শুরু করতে চাই। আমি একটু শুরুতেই মন্ত্রী মহোদয় আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটু এই অর্থে খুশি যে এই রকম চড়া দামের সব জিনিসপত্র, নিত্যপণ্যের জিনিস, এবং আপনি আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ নির্বাচন ইস্তাহারে বলেছিল যে দ্রব্যমূল্যটা তাদের কাছে মূল। এবং আমরা দেখলাম যে রমজান মাস শুরু সঙ্গে সঙ্গে আপনার মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছে যে যেহেতু মাংসের দাম, বিশেষ করে গরু মাংসের দাম, খাসির মাংসের দাম, মুরগি সব কিছুর দাম আছে, তবুও আপনারা একটা উদ্যোগ নিয়েছেন যে সুলভ মূল্যে। এই যে ভ্রাম্যমাণ বিপণনের পাশাপাশি আর কি করার উদ্যোগ আপনাদের আছে বা আপনার চিন্তাভাবনা আছে যে মন্ত্রণালয় করবে, যাতে আমরা সারা বছর একটু সুলভ মূল্যে দুধ, মাংস, পুষ্টির যে চাহিদা সেটা মেটানো যাবে? আপনার পরিকল্পনা যদি। আসলে এগুলো মেটানোর পরিকল্পনা তো অবশ্যই আমাদের আছে, কিন্তু মূল জায়গাটা হলো যে একজন খামারি বা এই মৎস্য চাষের সঙ্গে যারা জড়িত বা এই উৎপাদনের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের যে উৎপাদন খরচটা, আচ্ছা, এইটাই হলো একটা ফ্যাক্টর, যেই ফ্যাক্টরটা মিনিমাইজ করতে হবে বাজার মূল্যের সঙ্গে এবং মানুষের চাহিদার সাথেও। তো সুতরাং আমরা এই জায়গাটায় একটা বড় ধরনের মানে কি বলে যে মানে দৃষ্টিভঙ্গি আমরা রাখছি যে এই যে গরুর যেমন দানাদার খাবার, মাছের যেমন খাবার, এইগুলো যেগুলো ইম্পোর্টেড খাবার থাকে, সেইগুলো যে প্রধানত যেই কথাটা নিয়ে আসে ইম্পোর্টাররা বা এর খামারিরা বা এই চাষের সঙ্গে যারা সংযুক্ত আছে, তারা যে আমাদের এই খরচ ব্যয়ভার এর কারণে বহন করার কারণে আমাদের দাম বেশি দামে বিক্রি করতে হয়। তো সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করছি এবং আমরা একটা বিকল্প তাদের কাছে একটা ক্যাম্পেইনিংয়ে নিয়ে যাচ্ছি যে এই দানাদার খাবারের বিকল্প হিসেবে যেমন সবুজ ঘাস যদি একটা 10 শতক জমিতে একটা খামারি এই ঘাসটা বোনায় বা সে উদ্যোগ গ্রহণ করে, তাহলে এই 10 শতাংশের ঘাস দিয়ে কিন্তু মানে এই তার খামারটার খাবারের যে চাহিদা এখন সাইলেজের কথা আমরা শুনছি, যে ভুট্টার গাছ থেকে সাইলেজ তৈরি করে সেটা গুদামজাত করলেও কিন্তু দানাদার খাদ্যের মানে নির্ভরশীলতা কম। তো মূল কথাটাই হলো যে খাদ্য দ্রব্য, মাছ এবং পশু, গবাদি পশু যাই বলেন, এইগুলোর জায়গাটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই তাদের উৎপাদন খরচটা তাদের হাতের মধ্যে নিতে হবে এবং কম দামে দিতে পারে, এবং তাতে যাতে আমরা তাদেরকে বলতে পারি যে ভাই, তোমাদের তো ব্যবসা অবশ্যই মুনাফার জন্য করবা, কিন্তু অতি মুনাফার জন্য ব্যবসা করে মানুষকে কষ্ট দিয়ে তো এটা ব্যবসা না। সুতরাং তোমার খরচটা পোষায় তুমি কিছু লাভ করো, সেটাও আমরা চাই। মানুষ যাতে কষ্ট না পায় এবং তাদের কাছে যেন জিনিসটা সহজলভ্য হয়, হ্যাঁ, সেই ব্যাপারটা তোমাদের। কারণ পুষ্টির একটা বড় উৎসই কিন্তু মানে আপনি যে দায়িত্ব পেয়েছেন যে মাছ, দুধ, ডিম, মাংস মানুষের পুষ্টির জন্য দরকার, রোগ প্রতিরোধের জন্য দরকার। সেখানে তো কিছু মানুষকে খরচ করতে হবে, কারণ নাহলে তো সে রোগ প্রতিরোধ করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে বেসিক যেটা, যদি উৎপাদন খরচ কম রাখা যায় তাহলে আপনি দাবি করতে পারেন বা আমরা তখন চাইতে পারি যে কেন তার সুলভ মূল্য নাই, সেটাই পরিকল্পনা যে করছেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আপনি আছেন রিয়াজুল হক, আমরা যদি বলি যে একই সঙ্গে গোখাদ্য যেটা মন্ত্রী মহোদয় বললেন, তার সঙ্গে যদি আপনি উন্নত জাতের আমরা যদি প্রাণী
ব্যবস্থা করতে পারেন, আপনি যদি আমাদের যদি উন্নত জাতের গরু হয় যার মাংস বেশি হবে, যদি দুধ বেশি হয়, তাহলে যেটা মন্ত্রী বললেন যে গোখাদ্যের দাম যদি কমানো যায়, আর যদি উন্নত মানের গাভী পাই, আমরা উন্নত মানের ছাগল পাই বা মুরগি পাই বা দুধ বেশি হয়, তাহলেও কিন্তু একটা মিনিমাইজ দাম কমে রাখে। এখানে কোনো পরিকল্পনা অধিদপ্তরে আছে? অবশ্যই আছে। ধরেন যে আমাদের অনেকগুলো প্রকল্প, AIET প্রকল্প বলি আমরা, এটাকে যদি AI বলি শুধু, কৃত্রিম প্রজনন। এখন কিন্তু ইউনিয়নে না শুধু, আমরা এখন মহল্লায়ও দিয়েছি। ইউনিয়নটা যদি বড় হয় তাহলে ভাগ করে দিয়ে যাতে কৃত্রিম প্রজননটা একেবারে দোরগোড়ায় গিয়ে দিয়ে আসবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি। এমন কেউ বলতে পারবে না যে আমার হাতের নাগালের মধ্যে কৃত্রিম প্রজননের ব্যবস্থা। এই কৃত্রিম প্রজনন কি, উন্নত মানের বীজটাই কিন্তু আমরা সেখানে ইনসেমিনেশন করে দিয়ে আসতেছি, এবং এটা কর্মযোগ্য, এটা আমরা প্রতিনিয়ত পালন করি। এবং এই ক্ষেত্রে দেখেন আপনি এখন রুট লেভেলও কিন্তু আমাদের হাইল্ডিং ভ্যারাইটি গাভী আছে। আমাদের কিষানি ঘরের মধ্যে একটা গাভী একটা ষাঁড় পালন করে কিন্তু সংসার চালাচ্ছে অহরহ। এটা এই যে আমাদের পরিসংখ্যানে এবার আসছে বা গণনায় এই ঘরগুলা কিন্তু আছে। আমাদের সোশ্যাল সেফটি নেট হয়তো অনেক কিছু কাভার করতে পারে না, লাইভ স্টক কিন্তু একটু রিচ করেছে। এবং সেখানে আপনি যেটা বলেছেন যে কৃত্রিম উন্নত জাত, সেটা উন্নত জাত তো হচ্ছে, সংখ্যায়ও বাড়তেছে, মানেও বাড়তেছে, এবং উৎপাদনও কিন্তু অনেক হচ্ছে। আর স্যার কিন্তু অল্প কদিনেই রপ্ত করেছেন যে কোথায় ইন্টারভেনশনটা করলে মূলটা তো হলো যে উৎপাদন খরচ কমাতে হবে, দিতে হয়। এবং গ্রিন গবাদি পশুর মূল খাবার কি, তৃণভোজী প্রাণী, এটা ঘাসে হচ্ছে মূল খাবার, বেসিক খাবার। আমরা একটু দানাদারে বেশি হয়তো নির্ভরশীল হয়ে পড়ছি। দানাদারটা হচ্ছে যে এটা বিকল্প, এটা কখনো মৌলিক খাবার না। দানাদার যত কমাবেন উৎপাদন তো বাড়বে এবং সেফ উৎপাদন হবে। সেটা মানুষ যে দুধটা খাবে এটা সেফ মানুষের জন্য, এবং মাংসটাও কিন্তু সেফ হবে। সুতরাং ওই জায়গাটাই কিন্তু আমরা অ্যাড্রেস করেছি, এবং এই জন্য কিন্তু প্রকল্প আলাদা কাজ করছে। সেখানে কিন্তু আমরা ঘাস চাষ না শুধু, ভালো জমিতে ঘাস চাষ হবে, এবং কফ ইন্টারভেল দিয়ে আমরা লিগুমিনাস প্ল্যান্ট, যেটা আপনি বলেছেন যে ডাল জাতীয়, এগুলো কিন্তু আমরা যাচ্ছি। এবং সাইলেজ, যেটা ভুট্টা দিয়ে করে, এটা এখন চর্চায় আসছে। সাইলেজটা আগে মানুষ অনেক কিছু করে মানতো না, এখন কিন্তু এটা ঘরে ঘরে চর্চা হচ্ছে। ভুট্টার চাষও তো এত বেশি ছিল না, এখন ভুট্টার চাষ বেড়েছে, আবার ভুট্টার যে ফলন সেটাও কিন্তু কাজে আসছে। আমাদের যে পোল্ট্রি ফিল্ডে কিন্তু সেটা এখন অলমোস্ট আমরা 60% অর ওভার 65%, যেটা আমরা পুরোটাই আমদানি করতাম পোল্ট্রি ফিল্ডের ক্ষেত্রে। এগুলো তো আগাচ্ছে, এগুলো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত একটা শক্তি, সেটা কিন্তু নেওয়া হচ্ছে, এবং এই জায়গাগুলো কিন্তু পাল্টাচ্ছে ইতিবাচকভাবে। ধন্যবাদ আপনাকে। আপনি পরিসংখ্যানের কথা বললেন। আমাদের এখানে প্রধান কারিগরি সমন্বয়ক আছেন লাইভ স্টক অ্যান্ড ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্টে, LADP। এখন এটি বড় একটা প্রকল্প বাংলাদেশের, এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এরকম একটি বড় প্রকল্প আমরা চালাতে পারছি, এবং প্রায় শেষের দিকে। আমি গোলাম রব্বানী আপনাকে জানতে চাইবো যে স্মার্ট প্রাণী সম্পদ খাতও দরকার আমাদের, আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি। সেক্ষেত্রে যেটি মহাপরিচালক মহোদয় বললেন যে পরিসংখ্যানের ব্যাপারটা আছে কিনা, আসলে আমাদের কি পরিমাণ গরু আছে, আমাদের কি পরিমাণ বাছুর আছে, কি পরিমাণ ছাগলের খামার আছে, সেটা জানতে পারলে হয়তো যে মন্ত্রী মহোদয় পরিকল্পনা করতে পারেন তাহলে গোখাদ্য কতটা লাগবে, তার দাম কীভাবে নিয়ন্ত্রণ হবে। এই ডাটাবেস বা এই পরিসংখ্যানের জায়গাটা যদি একটু বলেন। জি, ধন্যবাদ। আমরা যদি উন্নয়ন পরিকল্পনা যেগুলো গ্রহণ করি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী, এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের বিগত সময়ের তথ্য প্রয়োজন পড়ে। আচ্ছা, কারণ বিগত সময়ের ডেটাবেস বা তথ্য বিশ্লেষণ করেই উন্নয়নের ট্রেন্ডটা দেখা হয়, এবং সেই ট্রেন্ডটাকে লঞ্চিং করা হয় যে আগামী 50 বছর পর সিনারিও কি ডেভেলপ হবে। অর্থাৎ বিগত দিনের তথ্য খুবই জরুরি আগামী দিনের পরিকল্পনার জন্য। এবং এরই অংশ হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তর যে সার্ভে কার্যক্রমটা পরিচালনা করতেছে, এটা 28 মার্চ এটা শেষ হয়ে যাচ্ছে। আমরা 28 মার্চের আগে পর্যন্ত দেখেছি প্রায় 61টি জেলায় 1,71,00,000-এর বেশি হাউস হোল্ডে গবাদি পশু, হাঁস মুরগি কোনো না কোনো কমোডিটি আছে, এবং এটি চূড়ান্ত হবে, বিশ্লেষণ হবে। আমরা FAO এবং BVS এর কারিগরি সহায়তা এটা চূড়ান্ত করব, এবং এটা পাবলিক করবে সরকার যে কোন অ্যানিমাল কতটুকু কত সংখ্যায় আছে, এবং কোন অ্যানিমাল থেকে কি পরিমাণ প্রোডাকশন আসতেছে। একটা বড় ধরনের পরিকল্পনা সহায়ক হবে এটা। অবশ্যই, এটা বললাম তো যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে কোনো পরিকল্পনার জন্য ভিত্তি হলো এইটা। দেন গবেষণা, যারা গবেষণা করবে উন্নয়নের জন্য, গবেষণা করতে গেলে তথ্যের দরকার। এই তথ্য উপাত্তর একটা ভিত্তি এই ডাটাবেস, যেটা আমাদের প্রাণী সম্পদ সেক্টর তথা বাংলাদেশকে একটি ভালো বার্তা দেবে এই সেক্টরাল ডেভেলপমেন্ট, বিশেষ করে প্রাণী আমিষ উৎপাদনের ক্ষেত্রে, এবং অবশ্যই উৎপাদিত আমিষের সুলভ মূল্য বা ভোক্তার কাছে সহনীয় মাত্রায় রাখা একটা চ্যালেঞ্জ, যেটা সরকার খুব সক্ষমতার সাথে মোকাবেলা করতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই সাংবাদিকরাও সেই তথ্য ব্যবহার করতে পারবো ভবিষ্যতে, আমরা খুবই আশাবাদী এটা নিয়ে। মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলেন, অনেক চাপের মধ্যে আছেন আপনি, যেরকম কি কেন এত খাসির মাংস, গরুর মাংস কেন 750 টাকা, অনেকে কমে বিক্রি করছে, এমনকি
অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর নিজেরাই উদ্যোগী হয়ে এবার করেন 600 টাকা কিন্তু মূল্যে কিন্তু ঢাকা শহরের প্রতিষ্ঠা দিচ্ছেন। আমি ঢাকার বাইরের মানুষ, আমার হাজারো দর্শক ঢাকার বাইরের মানুষ, বাকি অন্য জেলায় কি হবে সেটি একটি। আরেকটি হলো, একটি আলোচনা উঠছে যে যদি ভারত থেকে আপনারা সরকারের সীমান্তে যদি কোনো উন্মুক্ত করেন বা কোনো একটা ব্যবস্থাপনা করেন, তাহলে হয়তো গরু আসলে দাম কমতে পারে। সেইটার কোনো চিন্তাভাবনা কি করা সম্ভব কিনা? না, আপনাকে ধন্যবাদ, আপনি একটা ভালো প্রশ্ন করছেন। প্রথমত হলো যে ঢাকায় দিচ্ছি, বাইরে দেওয়ার বিষয়টা আমরা কিভাবে দেখি, করা যায় কিনা? হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু 18টা আরও বাড়তি 18টি জেলায় এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা এবং অনেকে এই আমাদের কার্যক্রমের উদ্যোগ গ্রহণ দেখে উপজেলা লেভেলেও কিন্তু হ্যাঁ তারা আমাদের সংগঠন বলেন, স্থানীয় কর্মকর্তা যারা আছে তারা বলেন, যৌথভাবে চিন্তা করে ছোট্ট পরিসরে হলেও এই যে একটা উদ্যোগ গ্রহণ করা, এই ভাবনার সাথে সংযুক্ত হওয়া, এটা তো একটা বিরাট ইতিবাচক দিক। এত সুতরাং মানে সামর্থ্যের বিষয়টা তো বিবেচনা নিতে হবে। তো সামর্থ্য অনুযায়ী আমাদের আন্তরিকতা, স্বতঃস্ফূর্ততা অনেক বেশি, এবং ইনশাল্লাহ এটা পর্যায়ক্রমে যেহেতু শুরু করলাম, নিশ্চয়ই ভালো কিছু দিয়েই শেষ করতে পারবো। খুব একটা দাবি উঠেছে। হ্যাঁ, আরেকটা হলো যে আপনি যেটা বললেন যে মাংসের দামটা কমানোর ক্ষেত্রে বর্ডারটা ওপেন করা, এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের বর্ডার খুলে যতটা আমরা মনে করি যে একটা সহায়ক ব্যবস্থা আমরা করতে পারবো, তার চেয়ে কিন্তু ঝুঁকিটা আমাদের অনেক বেশি। বিকজ আপনার প্রথমত হলো আমাদের দেশীয় খামারিরা নিরুৎসাহিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, নিরুৎসাহিত হবে। দ্বিতীয়ত হলো যে এই যে গবাদি পশুর সঙ্গে যে রোগ বালাই ইত্যাদি এগুলো যে হয় কি বলে আসে, সেগুলো কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। সুতরাং যদি এরকম কখনো কোনো কারণে আমরা মনেই করি যে আমাদের এই চাহিদা মেটানোর জন্যে এবং এটা এই মানে খাদ্যদ্রব্য, মানে বিশেষ করে মাংস, মাছ, এগুলোকে আমরা সহজলভ্য করার জন্যে ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি এরকম কিছু কখনো প্রয়োজনীয় হয়, সেটা সরকারিভাবে বিবেচনা করে অন্য পথে এই জায়গায় সাপ্লিমেন্ট করবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সীমান্ত খুলে দেওয়া। আরেকটি ব্যাপার হলো, সেটার প্রশ্নটা আমি করে যেতে চাই এবং নিশ্চয়ই বিরতি পরামর্শ, এবং আমরা গত কোরবানিতেও কিন্তু 1 কোটি পশু কিন্তু আমরা সরবরাহ করেছি আমাদের স্থানীয় খামারিরা। আপনি তাদের ব্যবসাটা কেন প্রতিযোগিতার মধ্যে ফেলবেন, কেন ঝুঁকির মধ্যে ফেলবেন? আমরা সেটা আরেকটু শুনবো, তার আগে একটু ছোট্ট বিরতি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক, স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করছি স্মার্ট বাংলাদেশে দুধ মাংসের চাহিদা পূরণ কোন পথে। আমাদের সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, মহাপরিচালক আছেন প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং এলইডিপির চিফ কোঅর্ডিনেটর আছেন টেকনিক্যাল। মন্ত্রী মহোদয়, আমি আপনাকে বলেছিলাম যে গত কোরবানি ঈদে আমাদের দেশীয় খামারিরা তারা সকল চেষ্টা, এবং নিশ্চয়ই আপনি দাবি করবেন এখানে মহাপরিচালক আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তর এক্ষেত্রে নিশ্চয়ই তাদের ভূমিকা রেখেছে। ফলে আমরা আমাদের নিজস্ব পশু দিয়ে সকল কোরবানি সম্পন্ন করতে পেরেছি, এবং নিশ্চয়ই তাদের, যে আপনি যেটা বললেন, তাদেরকে নিরুৎসাহিত করে না, তাদেরকে ক্ষতির মুখে এবং অযৌক্তিক মানে এটা বোঝা বা প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারেন না আপনি, তাই না? সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি যেটা বলেন যে কিছুটা উদ্যোগ হয়তো সরকার নানাভাবে নেবে, সেই ক্ষেত্রে ভর্তুকি হতে পারে, সেক্ষেত্রে অন্যরকম সাপোর্ট হতে পারে। তাহলে আমদানির ব্যাপারে গরুর আমরা নিজেদের সম্পদ দিয়ে আমরা কোরবানি করতে চাই। নিশ্চয়ই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং আমি খামারিদেরকে অগ্রিমই বলতে চাই যে ব্যাপারে আমাদের মন্ত্রণালয় খুবই একটা মানে কি বলে যে দৃঢ় অবস্থানে আছে যে আমাদের খামারিদের স্বার্থটাও আমাদের দেখতে হবে, আমাদের দেশীয় গবাদি পশু দিয়েই আমাদের কুরবানির চাহিদা মেটাতে হবে। তো সুতরাং এই জায়গাটায় মন্ত্রণালয়ের যে লজিস্টিক সাপোর্ট, সেটা খামারিদেরকে আমরা দিতে চাই। আর খামারিদের কাছ থেকে আমরা আশা করতে চাই যে বাবা, তোমরা এই দেশের মানুষ এবং একটা ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে শুধুমাত্র বিষয়টিকে ওই ব্যবসায়িক চিন্তা করে নেওয়া যাবে না, এটা একটা ধর্মীয় অনুভূতির জায়গা থেকেও বিবেচনা নিতে হবে, যাতে মানুষ এই তাদের ওই উৎসবটা
স্বাচ্ছন্দ্যের সাথে পালন করব। আপনি যেটা বলছেন একটু আগে কিন্তু যে প্রাণী সম্পদ অধিদপ্তর একটি উদ্যোগ নিল, আমরা দেখলাম যে জেলা প্রশাসনের কিছু উদ্যোগ নিচ্ছে, আপনাদের রাজনৈতিক সংগঠন উদ্যোগ নিচ্ছে, কেউ কেউ ব্যক্তিগতভাবেও কম দামে গরু বিক্রি করছে, গরু মাংস বিক্রি করছে, সেই জন্য হয়তো এত বেশি হাহাকাটা যতটা একদম রোজার আগে আমরা আশঙ্কা করেছিলাম তার থেকে হয়তো একটু, সেখানে আপনি মনে করেন কি এই পদক্ষেপটা এগিয়ে যাবে কিনা? না, নিশ্চয়ই নিশ্চয়ই এগিয়ে যাবে। এবং দেখেন যে আপনার এখন এই আমাদের উদ্যোগটা গ্রহণ করার ফলে কথাটা কি হচ্ছে যে এইটা কতদিন আপনারা চালান, আপনারা চলবে না কেন, কতজনকে দিতে পারবেন? তার মানে অলরেডি এর একটা ইতিবাচক ফল সবাই পাইছে, হ্যাঁ, এবং এর একটা এফেক্ট মার্কেটেও গেছে। তা না হলে কিন্তু একটা বড় ধরনের হাহাকার বা একটা কৃত্রিম সংকট করার চেষ্টা কিছু অসাধু ব্যবসায়ী বলেন, কিছু অতি মুনাফাখোর লোভী ব্যবসায়ী বলেন, তাদের দিয়ে কিন্তু ঘটানোর চেষ্টা করত। তো এই যে আমরা একটা লজিস্টিক সাপোর্ট বা একটা ব্যাকআপ রাখছি যতটুকুই হোক, সেই ব্যাকআপও কিন্তু আপনার এই যারা একটা আগ্রাসনী মনোভাব নিয়ে আমাদের বাজারটাকে ডিমের দাম নিয়ে কিন্তু তেমন কথাবার্তা নাই, ডিমটা পড়ে গেছে তো অনেক কম, ফলে সেটাও একটা, হ্যাঁ, সুতরাং এই জায়গাটা কিন্তু একটা মানে কি বলে যে প্রভাব সামগ্রিক মার্কেটে কিন্তু যুক্ত হয়েছে। আমরা চাই যে সেটা অব্যাহত থাকুক এবং নিশ্চয়ই সেটা আরও ভালোভাবে হোক। মহাপরিচালক, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আমরা অনেক সময় দ্রুততার সঙ্গে বা ভালো মানে প্রাণী গুণগত মানের মাংস, দুধের ক্ষেত্রে একটা অনেক সময় কৃত্রিম প্রযোজনের বিষয়টি থাকে, সেইটা কোনোভাবে এগুচ্ছে কিনা? না, কৃত্রিম প্রজনন তো এখন আমাদের অপরিহার্য, এটা ইনএভিটেবল বলি। এখন আর এটাকে আমরা এড়ানোর কোনো সুযোগ নাই উন্নত জাত করতে গেলে। তো সুতরাং সেটা আরও, আমি তো বলছি এটা বেগবান হচ্ছে, অর্গানাইজ হচ্ছে, এটা বিজ্ঞানভিত্তিক চর্চা হচ্ছে এবং রেকর্ডিং হচ্ছে। আমরা শুধু ওই জায়গায় নাই যে আমরা কৃত্রিম প্রজনন কার্যকর হচ্ছে কিনা সেটাও কিন্তু আমরা দেখি। শুধু সরকার যে তা করছে, বেসরকারি সংস্থা আসছে আমাদের নিয়ন্ত্রণে কাজগুলো করে এবং এটা সম্প্রসারিত হয়েই চলেছে। মানে এই যে দেখেন 1 কোটি আমরা 20 লক্ষ পশু গতবার যোগান, 20 লক্ষ অবিকৃত থেকে গেছে। এগুলো তো এমনি আসে নাই, এগুলো তো আমাদের কর্মের মাধ্যমে আসছে। এবারও যদি ডিমান্ড বাড়ে আমরা সেভাবে প্রস্তুত। আমরা কিন্তু গণনা করছি, গণনায় ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। এটা উৎসবমুখর পরিবেশে আমরা প্রচার করব। আর এছাড়া কোরবানির জন্য কত প্রস্তুত আলাদা করে আমরা গণনা শুরু করব আগামী সপ্তাহে। সুতরাং সব পরিসংখ্যান মানুষের কাছে আসবে। আমরা পরিসংখ্যান বলবো না, আমরা বলবো প্রিসিশন জিরো। আমরা যা বলবো তাই, যা আছে তাই আমরা জানাবো। সুতরাং এখান থেকে সবাই অগ্রিম বার্তা পাবেন এবং এই যে ব্রডার ক্রস করে পশু আনা, আপনারা তথ্য যখন পেয়ে যাবেন দেখবেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ। সুতরাং আমাদের স্থানীয় কৃষক, তাদেরকে আমার সাপোর্ট করার নৈতিক দায়বোধ আছে। আরেকটা দেশে দেখেন 2 কোটি পরিবার 1,71,00,000 গণনায় আসছে। আমাদের 2-3টা হিল বাদ আছে, মেট্রো বাদ আছে। তাহলে 2 কোটি পরিবার আমরা ধরে নিতে পারি এটা লাইভ স্টক ক্লিয়ারিং করে। এটা কোনোভাবে প্রাণী সম্পদ কোনো না কোনোভাবে 2টা ছাগল পালে, 2টা গাভী পালে, আর বড় হতে পারে অথবা। তাহলে সুতরাং এটা শ্রীলঙ্কা না, এখানে বেসিক ইকোনমি বুঝছেন এটার পটেনশিয়াল কত। সব কিছু যদি মুখ তুবলে পড়ে, এই লাইভ স্টক দিয়ে আমরা 2 মাস 3 মাস ব্যাকআপ দিতে পারবো রাষ্ট্রকে। সুতরাং এটা একটা বড় শক্তি। আমরা আশাবাদী হতে চাইছি। গোলাম রব্বানী, যদি একটু বলেন যে স্মার্ট বাংলাদেশ আমরা বলছি এবং সেক্ষেত্রে ডাটাবেজের কথা আপনারা বলছেন, এবং আমরা কি কোনো রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে পারি কিনা এই খামারগুলোকে? আমরা তাদেরকে কোনো, আমি জানি যে মৎস্যজীবীদের কিন্তু একটা ডাটাবেজের মধ্যে একটা কার্ডের মতন আছে, সেরকম কোনো পরিকল্পনা কি করা যায় কি? জি, আমাদের লক্ষ্য কিন্তু এখন স্পষ্ট। আচ্ছা, যে ভিশন 2041 সরকার নির্ধারিত করেছে কি হব আমরা, উন্নত দেশ। দেশ যদি উন্নত হতে হয় তাহলে প্রাণী সম্পদ সেক্টরকেও উন্নত হতে হবে বা স্মার্ট হতে হবে। এই স্মার্টনেসে আনার জন্য ডেটা বেস ডেভেলপমেন্ট যেমন একটি কাজ, একই সময়ে আমরা অ্যানিম্যাল রেজিস্ট্রেশন আওতায় আনার জন্য চেষ্টা চলছে। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর এলডিটিপির মাধ্যমে যে কাজটা করতেছে সেটা হলো বাংলাদেশ ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক ফর লাইভস্টক ইনফরমেশন, সংক্ষেপে আমরা বলি বিনলি। এটা স্টেবল করার চেষ্টা করা হচ্ছে। আমরা একটি বিদেশি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কাজ করছে। আমরা অন্তত ভার্চুয়ালি 50,000 দুধের গাভীকে রেজিস্ট্রেশনের আওতায় আনবো, এটা আমাদের টার্গেট। হাই ইল্ডিং, হ্যাঁ, প্রথম আমরা 10,000 দুগ্ধবতী গাভীকে দিয়ে পাইলট করব যে এটা অনলাইনে চলবে। দেন স্টেবল হয়ে গেলে এখানে অ্যানিম্যাল হেলথ মডিউল, অ্যানিম্যাল নিউট্রিশন মডিউল এবং ইন্স্যুরেন্স মডিউল, 3টা মডিউল করা হবে। আচ্ছা, এই হেলথ এবং নিউট্রিশন এই 2টা মডিউলের সমস্ত তথ্য লাইভস্টক ডিপার্টমেন্টের অ্যাজ ইউজুয়াল রিকোয়ারমেন্ট। দেন
এই তথ্যগুলো যদি প্রাইভেট সেক্টর ইউজ করতে চায়, স্পেশালি রেজিস্টার্ড অ্যানিম্যালের বিপরীতে যদি ইন্স্যুরেন্স করতে চায়, এটা তো করবে প্রাইভেট সেক্টর। আচ্ছা, তাদের তো তখন ডেটা নিতে হবে। এই অ্যাক্সেসের জন্য হলো ইন্স্যুরেন্স মডিউল, যার মাধ্যমে তারা অ্যাক্সেস পাবে অনলাইনে। আর এই ডাটাবেসটা আমরা অনলাইনে অ্যাভেলেবল করব দেশবাসীর জন্য। এই 50,000 আপাতত আমাদের টার্গেট, যে হাইল্ডিং গাভি, আচ্ছা, অ্যানিম্যাল রেজিস্ট্রেশন প্লাস ট্রেসেবিলিটি, অর্থাৎ এখন পর্যন্ত বাজারে দুধ কোথা থেকে আসছে জানি না, আচ্ছা, কিন্তু এটা করতে চাই যে কোন গাভী থেকে আসছে এটুক বলতে না পারলেও অ্যাটলিস্ট কোন খামার থেকে আসছে, কোন খামার থেকে আসছে, কোন অঞ্চল থেকে আসছে, এই জাতীয় আমি জানি না বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কোনোদিন দেখবে কিনা যে কিউআর কোড স্ক্যান করে আমি দেখতে পারবো যে আমি যে দুধটি কিনছি, বা আমি যে মাংসটি কিনছি, বা আমি যে দুধ ডিমটি কিনছি, এইটি ফরিদপুরের বোয়ালমারির কোন খামার থেকে আসছে, মাননীয় মন্ত্রীর মহাদয়ের এলাকার থেকে আসছে কিনা, অথবা এটি জানতে পারবো কিনা। এটা সম্ভব, এটা সম্ভব, এবং সেই চ্যালেঞ্জ সামনে মোকাবেলা করার জন্য এগিয়ে যাচ্ছি। আমি জানি এলডিবি প্রকল্প হচ্ছে, এবং তার সঙ্গে আমরা একটি মানে ডেইরি বোর্ড একটি আইন পাশ হয়েছে, আর সেটি কি এগুচ্ছে কিনা আমি একটু আপনি বলে আমি মন্ত্রী মহোদয়কে যেতে চাই। যেটা এটা আমাদের বর্তমান সরকার, আপনি জানেন যে 1973 সালে আমাদের জাতির পিতার হাত ধরে কিন্তু মিল্ক ভিটা প্রতিষ্ঠিত, এবং তারই তনয়া বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী গত 2023 সালের 25শে অক্টোবর মহান জাতীয় সংসদে একটি আইন পাশ করেছে, বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড স্থাপনা আইন। এবং এর জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে 5 একর জায়গা দেওয়া আছে সাভারে, এবং সেখানে তৎকালীন মাননীয় মন্ত্রী মহোদয় নির্দিষ্টকরণ একটি সাইনবোর্ডও দিয়েছে। এটি নির্মাণের জন্য প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন আছে, যেটা গণপূর্ত অধিদপ্তর পিডব্লিউডি তারা নির্মাণ করবে। আমরা অফিসিয়ালি তাদেরকে জানিয়ে দিয়েছি, ওনারা আজকে সাভার গিয়েছেন সরেজমিন দেখার জন্য। তারা সয়েল টেস্ট এবং ডিজাইন করার পর এটা শুনবো। মাননীয় মন্ত্রী, আমি মানে বিরতিতে যাওয়ার আগে আমি একটু শুধু আপনার কাছে বলে দিতে চাই, বঙ্গবন্ধু বলেছিলেন আমার আছে মানুষ, আমার আছে জমি, আমার আছে পোলট্রি কথা, লাইভস্টক আমার আছে লাইভস্টক, বঙ্গবন্ধু নিজে বলছিলেন। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আপনি, নিশ্চয়ই নিজস্ব কিছু পরিকল্পনাও আছে, এবং যেটি আইন পাস হয়ে ডেইরি বোর্ড সেটা হবে কিনা আমি শুনবো। তার আগে একটু দর্শকদের জন্য একটি বিরতি। দর্শক, এই ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে স্বাগত আরেকবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করছি স্মার্ট বাংলাদেশে দুধ মাংসের চাহিদা পূরণ কোন পথে। মাননীয়মন্ত্রী, আমি বলেছিলেন যে বঙ্গবন্ধু জাতির পিতা বলেছিলেন পোলট্রির কথা, মানে লাইভস্টকের কথা, আপনি সে দায়িত্ব পড়েছিলেন, এবং বঙ্গবন্ধু তনয়া যেটি আমাদের চিফ কোঅর্ডিনেটর বললেন যে আইনও একটি করেছেন ডেইরি বোর্ডের জন্য, তা সেটি একটি জানতে চাই যে সেটা আপনি কতটা উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি করবেন, কারণ এটার মাধ্যমে এলডিডি প্রকল্প হয়তো একসময় শেষ হয়ে যাবে, কিন্তু এটা একটা ফার্ম হয়ে থাকলে, ডেইরি বোর্ড হয়ে থাকলে, ভারতে বহুদিন আগে হয়েছে এটা, তা এইটা যদি হয় তার মধ্যে দিয়ে আপনি একটা স্থায়ী কাজের জায়গা হবে, সেটা কোনো চিন্তা ভাবনা যদি বলেন। না, অবশ্যই অবশ্যই, এটা তো নীতিগত একটা সিদ্ধান্ত তো বটেই, এবং যেহেতু একটা আইনও হয়েছে, এবং সেই জায়গাটা বরাদ্দ দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে সেই জায়গাটাও নির্দিষ্টকরণ করে দেওয়া হয়েছে, এবং সেখানে আমাদের স্থাপনাটা তৈরি হওয়ার জন্যে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গণপূর্ত গৃহায়ন, সেই মন্ত্রণালয়কে বলা হয়েছে, এবং তারাও তাদের এই ফিজিবিলিটি যে স্টাডি করা বা এইটার একটা ডিজাইন আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো সেগুলোর ব্যাপারে তারা তৎপর হয়েছে, এবং এইটাকে আমাদের দায়িত্ব হবে ত্বরান্বিত করে যত শীঘ্র সম্ভব তত শীঘ্র এই পূর্ণাঙ্গ করা, এবং আমাদের ওই ডেইরি বোর্ডের কার্যক্রমটা শুরু করা। মাননীয়, আমি আরেকটি প্রশ্ন জানতে, স্মার্ট বাংলাদেশ আমরা করতে চাই, কিন্তু স্মার্ট লাইভস্টক সেক্টরের জন্য দুধ মাংসের উৎপাদন, পরিবহন, এইটা একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই ব্যাপারে যদি আপনি মন্ত্রণালয়ের পরিকল্পনা একটু বলেন। না, এখন পরিবহন যদি সহজ হয়, পরিবহন খরচও যদি কম, তাহলেও কিন্তু আপনি সুলভ মূল্যে দিতে পারবেন। না, নিশ্চয়ই নিশ্চয়ই, এবং আপনাকে একটা কথা মানে আমাকে বলতেই হলো, কিন্তু আমি জানি না এটা দর্শক শ্রোতা কিভাবে নেবে। এখনও কিন্তু দুধের, ধরেন এই যে একটা ইনস্টিটিউশন আছে যারা দুধটা কালেকশন করে, আচ্ছা, মূল যারা খামারি, ছোট ছোট খামারি, এবং তাদের কিন্তু একটা ভিন্ন অভিযোগ আছে। সেই অভিযোগটা হলো যে আমরা যেই খরচ দিয়ে দুধ উৎপাদন করি, আমরা যে দামে বিক্রি করি এবং যে দামে আমাদের দুধ বিক্রি করতে হয় মিল্ক ভিটার কাছে, সেই পরিমাণ আমাদের খরচটা ওঠে না, মিট আপ করে না। হ্যাঁ, গ্রামে কিন্তু এখনও 50 থেকে 60 টাকা বড় জোর, এবং তাদের অভিযোগ আরও হলো যে যারা মিষ্টি
তৈরি করে, তারা কিন্তু আমাদের কাছ থেকে সেই 5-10 বছরের আগের দামেই দুধ কিনতেছে। আচ্ছা, কিন্তু মিষ্টির দাম কিন্তু 2 গুণ 3 গুণ বাড়ছে। সেটাই। তো সুতরাং আমাদের তো দুধের দাম এই জায়গাটা দিতে হবে, মানে না দিলে তো আমরা আস্তে আস্তে করে হারাই যাব। তো সুতরাং আমরা চিন্তা করছি যে আমাদের নিজস্ব মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা কিছু কিছু জায়গা হাব তৈরি করব এবং ছোট ছোট করে পিজি, ছোট খামারি প্রোডিউসার গ্রুপ কোনো 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 জায়গায় 50, 60, 100 এরকম করে, এবং সেই দুধটা ওই হাবে কালেকশন হবে এবং ওখান থেকে বাই প্রোডাক্ট, একটা দুধের বাই প্রোডাক্ট তৈরি করে সেটা আমরা রপ্তানিযোগ্যও করতে পারি। তো সুতরাং এইসব পরিকল্পনা নিশ্চয় আছে। মহাপরিচালক যদি একটু বলেন যে এক্ষেত্রে আমি যেটি বললাম যে স্মার্টলি দুধের পরিবহন, মাংসের পরিবহন, মানে আমি জানি যে পাবনায় অনেক বেশি ক্যাটেল আছে, কিন্তু পাবনার মাংস আমার পাবো কিনা, বা গরু আসতে যে হ্যাসেল হয় এখন, ইভন কি হাসিলেরও ব্যাপার আছে, হ্যাসেলও আছে, হাসিলও আছে, সেই ক্ষেত্রে কিছু করলে আমরা কম দামে মাংস পেতে পারি। শোনেন, আমাদের এই প্রকল্প কিন্তু এগুলো ধরা আছে। আচ্ছা, আমরা কিন্তু দুধের কিন্তু প্রোডাক্ট বাই প্রোডাক্ট দুটাই করি। পনির উৎপাদন করলাম, কেউ খেলো না, এটা সংস্কৃতিতে যেতে হবে, এজন্য ক্যাম্পেইন লাগবে। পনির যদি একবার তৈরি করেন, এটা ইয়াস্টকে দ্বারা খোলা ইয়েতেও থাকতে পারে, নষ্ট হবে না, পরিবহনও সুবিধা। সুতরাং ওই সংস্কৃতি আমরা প্রবেশ করছি। পনির খাওয়ার আমাদের ভোক্তা অনেক বেড়েছে, আভ্যন্তরীণ। রপ্তানি বাদ দিলে আমার 18 কোটি মানুষ, তাদেরকে পনির খাওয়া শেখাবো, স্কুলে যাওয়ার সময় ব্যাগে করে পনির নিয়ে যাওয়া, কিছু, এটা তো আদর্শ খাবার, খেয়ে আর কিচ্ছু খাওয়া লাগে না, পানি খাবে আর পনির খাবে। সুতরাং এই জাতিকে তো ঠেকায় রাখতে পারবেন না। আর আমরা ঠেকে নাই, এগিয়ে যাচ্ছি, আরও আগাবো, এবং সেই সংস্কৃতি আমরা যাচ্ছি। আর যে মাংসের কথা বললেন, আমরা তো এবার দেখেন আমরা ড্রেস বলা দেওয়া শুরু করেছি। স্যার এটা ভালো করেই বলেছে যে এটাকে একেবারে সলিড মিট বলে। সুতরাং মানুষ তো এটা ক্রয় করছে, আগে কিন্তু জবাইটা আমার সামনে হইতে হবে, যত নোংরাই হোক ওটাকে কিন্তু এখন আমরা খুবই স্মার্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হয়ে ড্রেস বলা আসছে, সেটা মানুষ গ্রহণ করছে। প্রতিদিন আমরা 12-1300 করে নতুন ভোক্তা পাচ্ছি। সুতরাং আমাদের সংস্কৃতি পাল্টায় যাচ্ছে। এই সমস্ত পরিবহনগুলো আরও স্মার্ট হবে এবং মানুষের কাছে ফ্রোজেন জিনিস নিয়ে আসবো, বাই প্রোডাক্ট নিয়ে আসবো, প্রোডাক্ট নিয়ে আসবো, যে সবগুলো ভ্যালু অ্যাডেড থাকবে, স্বাস্থ্যসম্মত থাকবে, এবং কৃষকও কিন্তু উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। ওনার সাথে এই জায়গায় একটু যোগ করি, সেটা হলো ধরুন আমাদের আরেকটা প্রকল্প আছে তাদের অধীনেই, সেটা হলো এই স্লোটারিং, মানে স্লোটার হাউস। তো এতে এই যে আগে যে মানুষের একটা নেতিবাচক ধারণা থাকতো, যেখানে পশু জবাই হয় সেখানে বোধহয় নোংরা, তারপরে পরিবেশ সম্মত না, এবং এটা আধুনিক না, হাইজেনিক না। তো এই প্রকল্পটা যেখানে যেখানে বাস্তবায়িত হচ্ছে এবং বাস্তবায়নের পথে যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু যদি আপনার এই পরিবেশ সম্মত হাইজেনিক পথে যদি এই মাংস, মানে কি বলে, দুধ, এইগুলোর প্রসেস করা হয়, তাহলে সেই প্রসেসকৃত মাংস কিন্তু 2 দিন পরে হলেও আপনার পরিবহনের যে কথাটা আমি বলতেছি সহজে আমি পাবো কিনা, সেটা কিন্তু পাওয়া সম্ভব হবে, ইজিলি পাবো। আমি একটু গোলাম রাব্বির কাছে শুনবো। আমি জানি যে এর মধ্যে স্লোটার হাউস একটা বড় ব্যাপার আছে এবং বিভিন্ন জেলায় একটা কাজও শুরু হয়েছে, যদি একটু ছোট করে বলেন। যে আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তর তথা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের 3টি বড় মেট্রো, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামে 3টি আধুনিক স্লোটার হাউস নির্মাণ করবে। খুব শীঘ্রই আমরা টেন্ডার আহ্বানে যাচ্ছি। আর জেলা পর্যায়ে 18টি আমাদের সংস্থান আছে, সেখানে 16টি নির্মাণ কাজ শুরু হয়েছে। আচ্ছা, আর 2টি আমাদের প্রক্রিয়াধীন আছে, খুব শীঘ্রই হয়তো নির্মাণ শুরু করতে পারবো। এইটি হলো 18 আর 3 21টি। এটা স্ট্যান্ডার্ড, যেখানে এটা নির্মাণ করার পর, এই প্রকল্প নির্মাণ করে দেওয়ার পর এটার মালিকানা থাকবে হলো স্থানীয় সরকার তথা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন। আধুনিকভাবেই গরু জবাই হবে বা খাসি জবাই হবে। জি, একদম চামড়া ছড়ানো, কাঠ, ইভেন আপ টু স্মল কাঠ, রেডি টু কুক পর্যায় পর্যন্ত নেওয়া সম্ভব হবে ক্ষেত্র বিশেষে। এইখানে যে প্রভিশনটা হবে, এই স্ট্রাকচারগুলো বিজনেস মডেলে রান করবে। আচ্ছা, অর্থাৎ একটি পক্ষ হবে সিটি কর্পোরেশন বা পৌরসভা, যারা এটার মালিক, আর একটি পক্ষ হবে প্রাণী সম্পদ অধিদপ্তর, যারা ভেটেরিনারি পাবলিক হেলথটা দেখবেন, প্রিমর্টেম পোস্টমর্টেমের বিষয়গুলো। আর একটি পক্ষ হলো যে এটা বিজনেসটা রান করাবেন যিনি, আচ্ছা, অর্থাৎ যিনি এটা ইজারাদার, উনি 2 ধরনের কাজ করবেন। এক, স্থানীয় যারা মাংস বিক্রেতা অথবা উদ্যোগী ব্যক্তি যিনি পশু জবাই করে স্লোটার করে নিতে চান বা পিস করে নিতে চান, তাকেও সাপোর্ট দিতে হবে নির্দিষ্ট রেটে। আর একটি হলো ওই ব্যবসায়ী তার নিজস্ব কোনো ব্র্যান্ড নামে বিজনেস চালু করতে পারবেন। ফর এক্সাম্পল, এখন বেঙ্গল মিট বাংলাদেশে চলমান,
হয়তো বগুড়া দেশি মিট খুব শীঘ্র চালু হবে। তো এরকম নতুন কোনো ব্র্যান্ড আসবে, সেক্ষেত্রে আমরা এইটাই হলো আমার নিরাপদ মাংস এবং ভালো মাংস পাবো। এবং শুধু নিরাপদ এবং ভালো মাংসই শুধু না, ওখানেও কিন্তু সহজলভ্যতার একটা প্রশ্ন আছে। কারণ আপনি জনমানুষের নেতা, আপনার প্রধান লক্ষ্যই হবে যে সাধারণ মানুষ কিভাবে কম দামে দুধ মাংস ডিম পেতে পারে। আমি শেষ করবো, তবে তার আগে জানতে চাই, একটা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আভাস পেয়েছি সাংবাদিক হিসেবে যে আপনি একটি বড় ধরনের প্রাণী সম্পদ সেবা সপ্তাহ করতে যাচ্ছেন, যদি সেটা বিষয়ে আলোকপাত করে আজকে শেষ করেন মাননীয় মন্ত্রী। সেটা আপনার অবগতির জন্য এবং দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রাণী সম্পদ উন্নয়নে তিনি এতটাই আন্তরিক এবং এতটাই মানে এই প্রাণীকেও তার প্রাণের সাথে আত্মস্থ করছে যে এ পর্যন্ত কোনো এই প্রাণী মেলায় উনি আসতে পারেন নাই, কিন্তু এবার তিনি সম্মত হয়েছেন এবং একটা টেন্টেটিভ তারিখও আছে আমাদের 24 তারিখ। হ্যাঁ, তো সুতরাং 24 এপ্রিল। হ্যাঁ, তো সুতরাং সেটিও বোধহয় একটু চেঞ্জ হতে পারে, রিভাইজ হতে পারে, কারণ ওই 23-24 কাতারের বা বিদেশি বা আছে কি বলে গেস্ট ওনার আছে, সুতরাং সেই ক্ষেত্রে হয়তো একটু অ্যামেন্ডমেন্ট হতে পারে। তার মানে একটা বড় ধরনের প্রাণী সম্পদ সপ্তাহ এবং মেলা হতে যাচ্ছে। রাইট। এবং এই মাননীয় প্রধানমন্ত্রী এতে যোগদান করবেন এই খবরেও কিন্তু একটা সারা দেশের যারা খামারি আছে এবং যারা এই পশু বা ইসের সাথে নানানভাবে জড়িত, তারা কিন্তু খুবই উৎসাহিত হয়েছে এবং মেলাটা আসলে প্রাণের মেলায় মিলিত। আমরা খুবই আশাবাদী এবং আপনাকে অভিনন্দন যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মত করতে পেরেছেন বা উনি সম্মতি দিয়েছেন। আমরা সেই মেলাটার দিকে তাকিয়ে থাকলাম। আগামী কিছুদিন পরে ঈদ হবে, ঈদের পরে হয়তো এই মেলাটা হবে, সেটা তারিখ যাই হোক না কেন, এবং সেটা এই এপ্রিল মাসে হয়তো হবে। আমরা সেটার সাফল্য কামনা করি, একই সঙ্গে গণমাধ্যম হিসেবে আমরা তার সঙ্গে থাকতে চাই। আমরা আশা করি যে এই সুলভ মূল্যের যে দাবি আমাদের, তার সঙ্গে আমাদেরও কিছু ভূমিকা আছে এবং সাধারণ মানুষেরও কিছু ভূমিকা আছে। আমরা সবাই মিলে একটি স্মার্ট বাংলাদেশে এই যে প্রাণী সম্পদের যে ভূমিকা, পুষ্টির যে যোগান, পুষ্টির যে তুষ্টি এবং রোগ প্রতিরোধে যে আমাদের পুষ্টির সরবরাহ যে প্রাণী সম্পদ দিচ্ছে ডিম, দুধ এবং মাংস, আমরা সেই সুষম খাদ্যের জায়গাটি পেতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আপনাদেরও ধন্যবাদ। কৃতজ্ঞতা দর্শক আপনাদেরও যারা এই অনুষ্ঠানটি দেখলেন। ভালো থাকুন আর থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।